মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চোখ খুলে তাকিয়েছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, 4 আসামি রিমান্ডে। ছয় দেশে হাসিনা পরিবারের বিপুল সম্পদের খোঁজ, প্রতারণা জালিয়াতির 6 মামলা, 2 গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুদকে। জুলাই আন্দোলনে বাইরের প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে সেনাবাহিনী, ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া। বনানীতে লরির চাপায় 2 পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে প্রায় 7 ঘন্টা সড়ক অবরোধ, তীব্র যানজটে জনভোগান্তি। নয় কারখানার 16,387 শ্রমিকের বকেয়া পরিশোধ ভ্যাকসিন করে, দ্রুতই দেওয়া হবে বাকিদের পাওনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত জানাচ্ছি বিরোধীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছি পুরো খবরে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি প্রথমবার চোখের পাতা নেড়েছে বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। সরকার সরাসরি শিশুর চিকিৎসার তদারকি করছে বলেও জানান তিনি। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন উপপ্রেস সচিব। এদিকে ধর্ষণ মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মাগুরায় ধর্ষণের শিকার শিশু ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, সোমবার শিশুটি প্রথমবার চোখ খুলেছে, তবে তার শারীরিক অবস্থার উন্নতি খুবই সামান্য। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, ওর কমান্ড লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। এদিকে শিশু ধর্ষণ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মাগুরা আইনজীবী সমিতি। আসামিদের আইনি সহায়তা দেওয়া হবে না বলে জানান আইনজীবীরা। আমরা মাগুরা আইনজীবী সমিতি আমরা কোনো অবস্থাতেই এই নরপিশাচ এই আসামিদের পক্ষে আইনে কোনো সহায়তা প্রদান করিব না মর্মে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর আগে নিরাপত্তার কারণে মধ্যরাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে ধর্ষণ মামলার শুনানি হয়। প্রধান আসামিকে 7 দিন ও বাকি 3 আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গেল বৃহস্পতিবার মাগুরার নান্দুয়ালি এলাকায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে প্যারিস রোডে অবস্থান নেন তারা। সেখানে বিক্ষোভ শেষে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সিলেট মহিলা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে মানববন্ধন করেছে জেলা মহিলা দল। লক্ষ্মীপুরে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেন মহিলা দলের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে মিছিল থেকে নারীর প্রতি সহিংসতা বন্ধের পাশাপাশি আইনের শাসন কার্যকরের দাবি জানায় জেলা মহিলা দল। মাগুরায় ধর্ষণের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন জেলার আইনজীবীরা। আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। দ্রুততম সময়ে মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তিনি। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে নয়াপল্টনের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সেখানে বক্তারা বলেন, প্রশাসন ঠিকভাবে কাজ করছে না এবং দেশে আইনের শাসন নেই বলেই সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, শিশুটির সব আইনি দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। সহায়তা দিতে দলের নারী নেত্রীদের হাসপাতালে পাঠিয়েছেন। সমাবেশের পর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয় দলের র্যালি।
আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আওয়ামী লীগের স্বৈরশাসনের কারণে দেশের রাজনৈতিক পরিবেশ তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে লালমোহন ফাউন্ডেশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার এলেই রাজনৈতিক অস্থিরতা দূর হতে পারে। আগামী দিনের সরকারে ভালো মানুষ থাকলে তারা দেশকে মেরামত করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, গেল 15 বছরে দেশের অর্থনীতি, শিক্ষা, বিচার ব্যবস্থা সহ সব ক্ষেত্র ও প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। রাজনীতির পরিবেশ নষ্ট করে দিয়েছে তারা। এই পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত এবং ভালো মানুষের সরকার জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের রাজনীতি একেবারে গভীর তলানিতে। রাজনৈতিক নেতাদের আপনারা টেলিভিশনে দেখেন, আমি এদের অনেকের সাথেই পরিচয় আছে। অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষেরা দেশকে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে গত 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ভালো একটা সরকার দরকার, সৎ মানুষের দরকার, যারা এই দেশকে পুরোপুরিভাবে আবার এই অন্ধকার গহ্বর থেকে টেনে তুলতে পারবেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে 6 দেশের 124 ব্যাংক হিসেবে 635 কোটি টাকা সহ বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুটি গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে 6টি মামলা করেছে দুদক। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ আইন হচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার এক ব্রিফিংয়ে এইসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তার টানা 15.5 বছরের শাসনামলে 28 লাখ কোটি টাকা পাচারের অভিযোগ। লুটপাটে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদেরও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার তথ্য মিলছে অনুসন্ধানে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাচারের অর্থ ফেরাতে বৈঠক হয়। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, যৌথ তদন্ত দলের অনুসন্ধানে হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124টি ব্যাংক হিসাবে 635 কোটি টাকার তথ্য মিলেছে। এছাড়া যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে মিলেছে বিপুল সম্পদের খোঁজ। শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল টাস্কফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন, বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন, সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি। 2টা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। পাচারের টাকা ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন প্রণয়নের কথা ভাবছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন ল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। আইনি প্রক্রিয়ায় 30টি ল ফার্মের সঙ্গে চুক্তি হতে পারে। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়। পাচারের টাকা ফেরাতে গত সেপ্টেম্বরে 11 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়, যার নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ 27 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এতে নতুন করে আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে। মামলার তদন্তে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। সকালে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আক্তার হোসেন। রাজধানীতে প্লট বা ফ্ল্যাট থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে 2022 সালে শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন। জানুয়ারি মাসে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 16 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে 6টি মামলা করে দুদক।
প্রায় 1.5 মাস তদন্তের পর 9 মার্চ অভিযোগপত্র দায়ের করেছে দুদক। আসামির তালিকায় নতুন করে যোগ করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালেউদ্দিন। 6 জনের অনুকূলে 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। তবে রাজুকের পূর্বাচল প্রকল্পে কোনো প্লট না থাকাও সত্ত্বেও কিভাবে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে অভিযোগপত্রে আসামি করা হলো, এমন প্রশ্নের উত্তরে দুদক মহাপরিচালক, আমরা যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে এবং সেখানে প্রত্যেক আসামির দায় দায়িত্ব সুনির্দিষ্টভাবে এখানে উল্লেখ করা হবে। দুর্নীতি মামলায় আসামি হওয়ার পর ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে আতিথ্য দিলে সহ্য করা যায়, কিন্তু সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিপজ্জনক। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সময় তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের অবস্থা ছিল যুদ্ধ বিধ্বস্ত গাজার মতো। ভবন নয়, ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান, নীতি, নৈতিকতা, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক। অধ্যাপক ইউনূস অভিযোগ করেন, বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন শেখ হাসিনা। তার আমলে দেশে কোনো সরকার ছিল না, ছিল দস্যু পরিবারের শাসন। এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে, দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট ফয়সালা করতে হবে সকল রাজনৈতিক দল এবং সরকারকে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গণহত্যার দ্রুত বিচার এবং সংস্কারের রোডম্যাপ চান তিনি। সোমবার রাজধানীতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সঙ্গে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এ সময় জুলাই শহীদদের মা বাবারা বলেন, বিচারের আগে কোনো নির্বাচন নয়। জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইফতারের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমার খবরটা দেখাও, আমি একটু শান্ত হইব, যেন আমার সোহেলরানা বাঁচতে আছে, আমার সোহেলরানা বাঁচতে আছে। উপস্থিত ব্যক্তিদের কেউ হারিয়েছেন সন্তান, কেউ সহোদর। জুলাই সেই দুর্বিষহ স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন সন্তান হারা মা বাবারা। কষ্ট করে বড় করে ভার্সিটি লেভেল পর্যন্ত আমরা নিয়ে গেছি, সেই সন্তানদের কুকুর বিড়ালের মতো কিভাবে মারা হলো, আমি এই জাতির কাছে জানতে চাই। এইরকম ভাবে রক্তক্ষরণ আর এই দেশে চাই না। সো আমরা চাই আগে আমাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এই দেশে হবে না। জুলাই গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য সংস্কারের গুরুত্ব তুলে ধরেন এনসিপি নেতারা। বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে এমন বিচার ব্যবস্থাতে যাওয়া যেখানে সবাই তাদের অধিকার সংরক্ষিত হবে এবং বিচার পাবে, সেটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পলাতক হাসিনা ভারতে বসে গুজব ছড়াচ্ছে, তাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে। এনসিপি নির্বাচনের বিরুদ্ধে নয় উল্লেখ করে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কারে সহায়তা করলে দ্রুত নির্বাচন আয়োজনেও এনসিপি সহায়তা করবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ইফতারের আগে জুলাইয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও হত্যাকারীদের সঠিক বিচার চেয়ে দোয়া করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানে ডিসেম্বরের টাইমলাইন অতিক্রম করতে চায় না কমিশন। সোমবার নির্বাচন ভবনে বৈঠক শেষে তারা এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে সোমবার নির্বাচন কমিশনে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বেলা 11:30টায় বৈঠকে বসেন সিইসির সঙ্গে। বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাই কমিশনের কর্মকর্তা টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন। নির্বাচনে কী ধরনের সহযোগিতা লাগবে তা সিইসির কাছে জানতে চেয়েছেন ব্রিটিশ হাই কমিশনার। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছে ইসি। এছাড়া নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অবহিত করেছেন সিইসি। বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে ব্রিটিশ সরকার। আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ডিসেম্বরকে মাথায় রেখে ইসি প্রস্তুতি নিচ্ছে। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান। সিইসি বলেন, হাই কমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তার পরিবারের সদস্যদের 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া একটি ফ্ল্যাট সহ 43 একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সোমবার এই আদেশ দেয় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। অবরুদ্ধ 31 ব্যাংক হিসেবে 20,26,80,658 টাকা এবং 6,575 মার্কিন ডলার রয়েছে। এসব ব্যাংক হিসাব ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম ও মেয়ে জারিন করিমের নামে। এছাড়া তাদের 2,90,91,000 টাকা মূল্যের 43 একর জমি এবং 95,90,000 টাকা দামের একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের পৃথক দুটি আবেদনে বিবেচনায় ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপপরিচালক রাশেদুল ইসলামের আবেদনে বলা হয়েছে, ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছে। তাই সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে এই সম্পত্তিগুলো ক্রোক ও ফ্রিজ করা জরুরি। আওয়ামী লীগ সরকার পতনের পর ওরিয়নদের মালিকদের বিষয়ে অনুসন্ধান চালায় জাতীয় রাজস্ব বোর্ড ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলস সিআইসি। এছাড়া গত সেপ্টেম্বরে ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয় আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এরপর ফেব্রুয়ারিতে আদালত ওবায়দুল করিম ও তার পরিবারের 3 সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, কোনো ধরনের পক্ষপাত বা বাইরের প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার ISPR এক বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছ থেকে আসা কোনো ইঙ্গিত বা বার্তা বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয়। যদি এই ধরনের কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা সরকারকে জানানো যেতে পারে, সেনাবাহিনীকে নয়। ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে জানিয়ে বলা হয়, এর ফলে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। হার্টক নামের বিবিসির অনুষ্ঠানে ভলকার তুর্ক বলেছিলেন, জুলাই অভ্যুত্থান দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য।